আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আজকের ক্লাসে সবাইকে শুভেচ্ছা। আজকে তোমাদের চতুর্থ অধ্যায়টা পড়াবো। চতুর্থ অধ্যায়ের পার্ট 4 পর্যন্ত পড়িয়েছি গত ক্লাসে। আজকে পার্ট 5 থেকে শুরু করব, শক্তি ব্যবস্থাপনা। পার্ট 5 হচ্ছে শক্তি ব্যবস্থাপনা। অর্থ ও সময়ের মতো শক্তি পরিবারের একটি অন্যতম মৌলিক সম্পদ। মানবীয় এই সম্পদের যথাযথ ব্যবহারের উপর পরিবারের সদস্যদের স্বাস্থ্য ও মানসিক পরিতৃপ্তি নির্ভর করে। অন্যান্য সম্পদের মতো শক্তির সদ্ব্যবহারের ফলে বা সদ্ব্যবহারের প্রতি সকলের কি যত্নবান হওয়া উচিত। চাহিদা পূরণ করে লক্ষ্য অর্জনের জন্য আমাদের অনেক কাজ করতে হয়। যে কোনো কাজ এমনভাবে করতে হবে যাতে সেই কাজে কম শক্তি ব্যবহার হয়, অথবা একই পরিমাণ শক্তি ব্যবহার করে যেন অনেক কাজ করা যায়। অর্থাৎ একই শক্তি ব্যবহার করে আমরা অনেকগুলো কাজ করতে পারি, সেদিকে খেয়াল রাখতে হবে। তাহলে আমাদের সীমিত শক্তি দিয়ে আমরা অনেক কাজ করতে পারবো। আমাদের সীমিত শক্তি দিয়ে আমরা কি করতে পারবো? অনেক কাজ করতে পারবো। শক্তিকে যথাযথভাবে ব্যবহার না করলে তা কি হয়ে যায়? ক্ষয় হয়ে যায়। শক্তিকে যদি আমরা যথাযথ ব্যবহার করতে না পারি, তখন শক্তিটা কি হয়ে যায়? আস্তে আস্তে ক্ষয় হয়ে যায়। ফলে কাজে অনীহা, ক্লান্তি ও বিরক্তি সৃষ্টি হয়। ক্লান্তি ও বিরক্তির সৃষ্টি হয়। উন্নত ব্যবস্থাপনার মাধ্যমে শক্তি ব্যবহার করলে এর অপচয়টা রোধ করা যায়। তাহলে উন্নত ব্যবস্থাপনার মাধ্যমে শক্তি যদি ব্যবহার করি, তখন এই অপচয়টা কি করা যায়? রোধ করা যায়। শক্তির যথাযথ ব্যবহারের জন্য কিছু বিষয় বিবেচনা করতে হয়। একটি কর্মতালিকা অনুসরণ করে কাজ করতে হবে, অর্থাৎ সময়কে একটা তালিকাভুক্ত করতে হবে। দিন রাতের মধ্যে 24 ঘন্টা ওই সময়কে কিভাবে কোন কাজে লাগানো যায় সেদিকে খেয়াল করে লক্ষ্য রেখে একটা তালিকা করতে হবে। একটি কর্মতালিকা অনুসরণ করে কাজ করতে হবে। কোন কাজে কেমন শক্তি ব্যবহার করতে হয়, কিভাবে সহজে কাজটা করা যায় সেদিকে কি করতে হবে? লক্ষ্য রাখতে হবে। অর্থাৎ কোন কাজে কেমন শক্তি ব্যবহার করতে হয়, কিভাবে সহজে কাজটা কি করা যায়, সহজ করা যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। বয়স, ব্যক্তিগত পছন্দ, আগ্রহ অনুযায়ী পরিবারের সদস্যদের মধ্যে কাজগুলো বন্টন করে দিতে হবে। অর্থাৎ বয়স, ব্যক্তিগত পছন্দ, আগ্রহ অনুযায়ী পরিবারের সদস্যদের মধ্যে কাজগুলো কি করতে হবে? বন্টন করে দিতে হবে। কাজের সময় 2 হাত ব্যবহার করতে হয়। কাজের সময় কি হাত ব্যবহার? 2টা হাত ব্যবহার করতে হয় একসাথে। যেমন এছাড়া সঠিক দৃষ্টিভঙ্গি বজায় রেখে কাজ করলে শক্তির অপচয়টা হয় না। এছাড়া সঠিক দৃষ্টিভঙ্গি বজায় রেখে কাজ করলে কি হয় না? শক্তির অপচয়টা হয় না। যেমন দাঁড়িয়ে ঘর মুছলে, বসে ঘর মোছার চেয়ে কম শক্তি ব্যয় হয়। দাঁড়িয়ে যদি আমরা ঘরটা মুছি বসার চেয়ে, তাহলে শক্তিটা অনেক কমে যাবে, অনেক কম ব্যয় হবে। তাহলে শক্তিটা অনেক বেঁচে যাবে। এই শক্তি অন্য কাজে ব্যবহার করা যাবে। ভারী কাজের পর বিশ্রাম গ্রহণ বা হালকা কাজ করতে হয়। একটা ভারী কাজের পর যদি আরেকটা ভারী কাজ করি, তখন আমাদের শক্তিটা বেশি পরিমাণ ক্ষয় হবে এবং আরেকটা কাজ করার উদ্দীপনা, উৎসাহটা কমে যাবে। ফলে কাজের প্রতি অনীহা চলে আসবে। তাই আমরা কি করব? একটা ভারী কাজের পর বিশ্রাম গ্রহণ করব। এরপর বা বিশ্রাম গ্রহণ না করলে একটা ভারী কাজের পর একটা হালকা কাজ করব। বিভিন্ন রকম শ্রমলাঘব যন্ত্রপাতি ব্যবহার করে শক্তির খরচ কমানো যায়। বিভিন্ন রকম শ্রমলাঘব যন্ত্রপাতি ব্যবহার করে শক্তির খরচটা কমানো যায়। যেমন কি প্রেসার কুকার, ওয়াশিং মেশিন, ওভেন, বৈদ্যুতিক ইস্ত্রি ইত্যাদি। এগুলো ব্যবহার করলে অনেকগুলো শক্তির খরচ কমানো যায় এবং শ্রম লাঘব হয়। এগুলো শ্রম লাঘব যন্ত্রপাতি।
এছাড়া শক্তির সুষ্ঠু ব্যবহারে কিছু কৌশল অবলম্বন করে সহজে বিভিন্ন কাজ সম্পূর্ণ করা যায়। এছাড়া শক্তির সুষ্ঠু ব্যবহারে কিছু যদি কৌশল অবলম্বন করি সহজে কিছু কাজ কি করা যায় সম্পূর্ণ করা যায়। গৃহ ব্যবস্থাপনায় এরকম কৌশলগুলো কাজ সহজকরণ পদ্ধতি হিসেবে পরিচিত। তাহলে গৃহ ব্যবস্থাপনার ক্ষেত্রে এইরকম কৌশল এখন যে কৌশলগুলো আলোচনা করেছি সেই কৌশলগুলো কাজ সহজকরণ পদ্ধতি হিসেবে পরিচিত। কাজ সহজকরণ পদ্ধতিতে শক্তির সুষ্ঠু ব্যবহারের প্রয়োজনীয় কিছু কৌশল রয়েছে। কি কি কৌশল? একটা হচ্ছে দেহের সঠিক অবস্থান, সঠিক গতি রক্ষা করে কাজ করা। দেহের সঠিক অবস্থান ও সঠিক গতি রক্ষা করে কাজ করে। যে কিরকম শক্তি সুষ্ঠু ব্যবহারের জন্য কর্মকেন্দ্রের পরিসর এমন হওয়া উচিত যাতে দেহের অবস্থান এবং দৃষ্টিভঙ্গি ঠিক রেখে কাজ করা যায়। কাজের সরঞ্জামগুলো হাতের নাগালের মধ্যে থাকলে শক্তি কি হয় সাশ্রয় হয়। অর্থাৎ দেহের সঠিক অবস্থান সঠিক গতি রক্ষা করে কাজ করা। দুইটা অবস্থানটা মানে সঠিক গতি, একটা গতি আর একটা অবস্থান দুটাই রক্ষা করতে হবে। তাহলে কাজ করতে সহজ হবে এবং শক্তির অপচয়টা খুব কমে যাবে, অবশ্যই এটা কমে যাবে। শক্তির সুষ্ঠু ব্যবহারের জন্য কর্মকেন্দ্রের পরিসর এমন হওয়া উচিত যাতে দেহের অবস্থান এবং দৃষ্টিভঙ্গি ঠিক রেখে কাজ করা যায়। কাজের সরঞ্জামগুলো হাতের নাগালের মধ্যে থাকলে শক্তি সাশ্রয় হয়। কাজের সরঞ্জামগুলো যদি আমাদের হাতের নাগালে থাকে তাহলে শক্তির কি হয় সাশ্রয় হয়। কাজের সঠিক স্থান ও সঠিক সরঞ্জামের ব্যবহার। কাজের জন্য নির্ধারিত স্থানে কাজ করলে কম শক্তি খরচ করে কাজ করা যায়। তাহলে কাজের জন্য নির্ধারিত স্থানে কাজ করলে কি হয় কম শক্তি খরচ করে কাজ করা যায়। যেমন কি খাবার ঘরে খাওয়ার কাজ সম্পূর্ণ করা। খাওয়ার ঘরে যদি আমরা খাওয়ারের কাজটা সম্পূর্ণ করি তাহলে আমাদের অনেক শক্তির অপচয়টা কমে যাবে। ধোয়ার স্থানে ধোয়া ইত্যাদি ব্যবস্থাগুলো সুবিধাজনক। তাহলে এই ব্যবস্থাগুলো করে রাখলে, কাজের সঠিক স্থান ঠিক রাখলে অথবা সঠিক সরঞ্জামের ব্যবহার ঠিক রাখলে তাহলে শক্তির অপচয়টা বা শক্তির সুষ্ঠু ব্যবহারটা হবে। প্রয়োজনীয় সরঞ্জামগুলো কাজের স্থানে থাকলে অযথা হাঁটাহাঁটিতে শক্তির অপচয় হয় না। প্রয়োজনীয় সরঞ্জামগুলো কাজের স্থানে থাকলে অযথা কি হবে না, হাঁটাহাঁটি শক্তির অপচয় হয় না। অর্থাৎ প্রয়োজনীয় সরঞ্জামগুলো সঠিক স্থানে রাখা যায় তাহলে সময়ের সাথে যখন প্রয়োজন হয় তখন ওই সময়ে ওই সরঞ্জামগুলো হাতের নাগালে পাওয়া যায়। আর যদি এদিকে ওদিকে এলোমেলো করে রাখা হয় তাহলে কাজের সময় প্রয়োজনীয় সরঞ্জামগুলো হাতের নাগালে পাওয়া যায় না। অর্থাৎ ছোটাছুটি করতে হয়, হাঁটাহাঁটি করতে হয়, ফলে শক্তির অপচয়টা হবে, শক্তির সুষ্ঠু ব্যবহারটা হবে না। কাজের উপযোগী সঠিক সরঞ্জাম শক্তি সাশ্রয় করে। কাজের উপযোগী সঠিক সরঞ্জামও শক্তি কি করে সাশ্রয় করে। যেমন ঘর মোছার জন্য কাপড়ের পরিবর্তে মপ ব্যবহার আরামদায়ক। ঘর মোছার জন্য কি কাপড়ের পরিবর্তে কি ব্যবহার করা দরকার, মপ ব্যবহার আরামদায়ক। ঘর মোছার জন্য তাহলে কাপড়ের পরিবর্তে কি দরকার, মপটা ব্যবহার করলে আরামদায়ক হবে এবং শক্তির অপচয়টা কমে যাবে, সময়েরও সঠিক ব্যবহার হবে। এরপর আসো সঠিক পদ্ধতিতে কাজ করা। সব কাজে সুনির্দিষ্ট কিছু নিয়ম আছে। সব কাজে সুনির্দিষ্ট কিছু কি রয়েছে, নিয়ম রয়েছে, তা অনুসরণ করে কাজ করলে শক্তির সাশ্রয়টা হয়। তা অনুসরণ করে যদি কাজ করি তাহলে শক্তির সাশ্রয়টা হবে। যেমন অনেক কাপড় আলাদা আলাদাভাবে না ধুয়ে সবগুলো একসাথে সাবান পানিতে ভিজিয়ে রেখে একত্রে ধুয়ে শুকাতে দিলে কাজ কি হয়, সহজ হয় এবং শক্তি বাঁচে। যদি অনেকগুলো ময়লা কাপড় থাকে তাহলে ধোয়ার ক্ষেত্রে কি খেয়াল রাখতে হবে, এগুলো যাতে আলাদা আলাদা না ধুয়ে একসাথে যদি ধোয়া হয় সাবান পানিতে ভিজিয়ে রাখা হয় তাহলে কি
অনেকগুলো একসাথে ধোয়া যায় এবং একত্রে যদি ধুয়ে শুকাতে দিলে তাহলে কাজটা অনেকটা কাজটা সহজ হবে, শক্তির অপচয়টা কমে যাবে এবং শক্তিটা বাঁচবে। কেননা যদি আলাদা আলাদা ধোয়া হয় তাহলে কি তখন সময়েরও অপচয় হবে, শক্তিরও অপচয় হবে। আর যদি একসাথে করা হয় তাহলে সময়টাও অনেকটা বেঁচে যাবে। এরপর ব্যবহৃত সামগ্রী পরিবর্তন করা। ব্যবহৃত সামগ্রী পরিবর্তন করা কিভাবে? বিভিন্ন কাজে ব্যবহৃত সামগ্রীর পরিবর্তন করেও শক্তি সাশ্রয় করা যায়। বিভিন্ন কাজে ব্যবহৃত সামগ্রী পরিবর্তন করেও কি করা যায়? শক্তি সাশ্রয় করা যায়। যেমন খাবার টেবিলে কাপড়ের টেবিল ক্লথ ব্যবহার, কাপড়ের টেবিল ক্লথ যদি ব্যবহার না করে প্লাস্টিকের টেবিল ক্লথ ব্যবহার করা হয় তাহলে শক্তির অপচয়টা অনেকটা কমে যাবে। তাহলে ব্যবহৃত সামগ্রী যদি পরিবর্তন করা যায় তাহলে পরিবর্তন করলে শক্তির সুষ্ঠু ব্যবহারটা হবে। এরপর উৎপাদিত সামগ্রীর মান পরিবর্তন করা। উৎপাদিত সামগ্রীর মান পরিবর্তন করেও শক্তি বাঁচানো যায়। যেমন কি সালাদ বানাতে শসা টমেটো কুচি করে না কেটে স্লাইস করে কাটা যায়। এতে সময় ও শক্তি দুইটাই কি হবে? সাশ্রয় হবে। তাহলে যেগুলো উৎপাদিত সামগ্রী রয়েছে তার মানটা পরিবর্তন করা যায় করলে শক্তি সুষ্ঠু ব্যাপারটা হবে। যে কিরকম করে? উৎপাদিত সামগ্রীর মান পরিবর্তন করেও শক্তি বাঁচানো যায়। যেমন সালাদ বানাতে শসা টমেটো কুচি না করে, টমেটোকে যদি কুচি করে না করে, কুচি করতে তো অনেক সময় লাগে, শক্তিও লাগে। তাহলে কুচি না করে স্লাইস করলে তাহলে সময়টুকু অনেকটা বাঁচবে এবং শক্তির অপচয়টা একটু কমবে। এতে সময় ও শক্তি সাশ্রয় হয়। তাহলে শক্তি সুষ্ঠু ব্যবহারে বিভিন্ন কৌশল অবলম্বন করে সহজে বিভিন্ন কাজ করা যায়, সম্পূর্ণ করা যায়। গৃহ ব্যবস্থাপনায় এরকম কৌশলগুলো কাজ সহজকরণ পদ্ধতি হিসাবে পরিচিত। গৃহ ব্যবস্থাপনায় এরকম কৌশলগুলো কাজ সহজকরণ পদ্ধতি হিসাবেও পরিচিত। কাজ সহজকরণ পদ্ধতিতে শক্তির সুষ্ঠু ব্যবহারে প্রয়োজনীয় কৌশল কি কৌশল রয়েছে? 5টা মূলত কৌশল রয়েছে। একটা হচ্ছে দেহের সঠিক অবস্থান ও সঠিক গতি রক্ষা করে কাজ করা। সঠিক অবস্থান বলতে কর্মক্ষেত্রের পরিসর এমন হওয়া উচিত যাতে কি করা হয়, দেহের অবস্থানটা আবার দেহভঙ্গি ঠিক রেখে কাজ করা যায়। দুটাই ঠিক রাখা যায়, অর্থাৎ দেহের অবস্থান এবং দেহ ভঙ্গি ঠিক রেখে কাজ করা যায়। কাজের সরঞ্জামগুলো হাতের নাগালের মধ্যে থাকলে শক্তি সাশ্রয় হয়। আরেকটা হচ্ছে গুরুত্বপূর্ণ কৌশল, এটা হচ্ছে কাজের সঠিক স্থান ও সঠিক সরঞ্জামের ব্যবহার। কাজে সঠিক স্থান ও সঠিক সরঞ্জামের ব্যবহারটা কি? কাজের জন্য নির্ধারিত স্থানে কাজ করলে কম শক্তি খরচ করে কাজ করা যায়। অর্থাৎ যেমন খাওয়ার কাজ সম্পূর্ণ করা, ধোয়ার স্থানে ধোয়া ইত্যাদি ব্যবস্থাগুলো সুবিধাজনক। প্রয়োজনীয় সরঞ্জামগুলো কাজের স্থানে থাকলে অযথা হাঁটাহাঁটিতে শক্তির অপচয়টা হয় না। কাজের উপযোগী সঠিক সরঞ্জামও সঠিক শক্তির সাশ্রয় করে। যেমন ঘর মোছার জন্য কাপড়ের পরিবর্তে কি ব্যবহার করা হয়? মপ ব্যবহার আরামদায়ক। সঠিক পদ্ধতিতে কাজ করা। সব কাজের সুনির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে। নিয়ম রয়েছে, তা অনুসরণ করে কাজ করলে শক্তি কি হয়? সাশ্রয় হয়। যেমন অনেক কাপড় আলাদা আলাদাভাবে যদি না ধুয়ে সবগুলো যদি একসাথে সাবান পানিতে ভিজিয়ে রেখে একত্রে ধুয়ে শুকাতে দিলে কাজটা কি হয়? সহজ হয় এবং শক্তিটা বেঁচে যায়। ব্যবহৃত সামগ্রী পরিবর্তন করা। বিভিন্ন কাজে ব্যবহৃত সামগ্রী পরিবর্তন করেও শক্তি সাশ্রয় করা যায়। যেমন খাবার টেবিলে কাপড়ের টেবিল ক্লথ ব্যবহার না করে প্লাস্টিকের টেবিল ক্লথ ব্যবহার করলে শক্তির অপচয়টা কমে যায়। উৎপাদিত সামগ্রীর মান পরিবর্তন করা। উৎপাদিত শক্তির মান কি করা? পরিবর্তন করা। কিভাবে? উৎপাদিত সামগ্রীর মান পরিবর্তন করেও
শক্তি বাঁচানো যায়, যেমন সালাদ বানাতে শসা টমেটো কুচি না করে স্লাইস করে কাটা। এতে সময় ও শক্তি সাশ্রয় হয়। তাহলে তোমাদের এই চ্যাপ্টারে পার্ট 5 পর্যন্ত রয়েছে, কেমন? অধ্যায় 4-এ চতুর্থ অধ্যায়ে পার্ট 5 পর্যন্ত পড়িয়েছি। আমি আর একটু আলোচনা করছি এদিকে বাজেট। তাহলে পার্ট 1 কি ছিল? অর্থ ব্যবস্থাপনা, বাজেট, বাজেটের প্রয়োজনীয়তা ও বাজেটের খাত। পার্ট 1 হচ্ছে অর্থ ব্যবস্থাপনা, বাজেট, বাজেটের প্রয়োজনীয়তা ও বাজেটের খাত। এরপর বাজেট কি? বাজেট হচ্ছে অর্থ ব্যয়ের পূর্ব পরিকল্পনা। যদি বলা হয় বাজেট কি, জ্ঞানমূলক প্রশ্নে আসে, কিভাবে লিখবে তোমরা? নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট আয়ের ব্যয় ও সঞ্চয় করার পূর্ব পরিকল্পনা হচ্ছে বাজেট। বাজেটে সম্ভাব্য আয়কে কোন কোন খাতে কোন কোন সময়ে কি পরিমাণে ব্যয় করা হবে তার লিখিত বিবরণ থাকে। সুপরিকল্পিতভাবে ব্যয় করলে মূল্যবান অর্থের অপচয় ঘটে না, কিন্তু আমাদের সব চাহিদা কি হয়ে যায়? পূরণ হয়ে যায়। তাহলে বাজেট হচ্ছে অর্থ ব্যয়ের পূর্ব পরিকল্পনা এবং নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট আয়ের ব্যয় ও সঞ্চয় করার পূর্ব পরিকল্পনা হচ্ছে বাজেট। এরপর বাজেটের প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করেছিলাম। 8টার প্রয়োজন রয়েছে, 8টা গুরুত্বপূর্ণ প্রয়োজন রয়েছে। যেরকম বাজেট সীমিত অর্থে আমাদের সকল চাহিদা কি করে? পূরণ করতে সাহায্য করে, অর্থাৎ সীমিত অর্থ দিয়ে আমাদের বাজেটটা পূরণ হয়ে যায়। তাহলে বাজেটের প্রয়োজন, অনেক প্রয়োজন রয়েছে বাজেটের। বাজেট পরিবারের আয় ও ব্যয় সম্বন্ধে কি করে? ধারণা দেয়, বা পরিবারের অপচয় রোধ করে সচ্ছলতা আনয়নে সাহায্য করে, ভবিষ্যতের জন্য সঞ্চয়ের ব্যবস্থা নিতে কি করে? সাহায্য করে। ভবিষ্যতে যে টাকা ইনকাম হচ্ছে তা সঞ্চয় করার জন্য ব্যবস্থা নিতে সাহায্য করে। গুরুত্বপূর্ণ চাহিদাগুলো অগ্রাধিকার ভিত্তিতে পূরণ হয়। গুরুত্বপূর্ণ চাহিদাগুলো কি হয়? অগ্রাধিকার ভিত্তিতে পূরণ হয়। বাজেট পরিবারের সদস্যদের মিতব্যয়ী হতে সাহায্য করে। বাজেট করে অর্থ ব্যয় করলে সময় ও শক্তি সাশ্রয় হয়। বাজেট পরিবারের সদস্যদের সকল চাহিদা পূরণ করে আমাদের সন্তুষ্টি দিতে পারে। বাজেটটা কি করে? পরিবারের সকল সদস্যদের সকল আবার চাহিদা রয়েছে, এক একজনের এক এক রকম চাহিদা রয়েছে, এই চাহিদাগুলো পূরণ করে তাদের সন্তুষ্টি দিতে পারে। এরপর বাজেটের খাত সম্পর্কে পড়েছি। বাজেটের খাত, বাজেটের খাতটা কি? প্রকৃত বাজেট প্রস্তুত করার সময় কোন কোন খাতে অর্থ ব্যয় করতে হবে সেগুলো কি করতে হবে? স্থির করতে হয়। পারিবারিক জীবনযাপনে যেসব ক্ষেত্রে ব্যয় করতে হয় সেগুলোই বাজেটের খাত হিসাবে পরিচিত। তাহলে বাজেটের খাত কি? যদি পরীক্ষায় আসে বাজেটের খাত কাকে বলে? পারিবারিক জীবনযাপনে যেসব ক্ষেত্রে ব্যয় করতে হয় সেগুলো বাজেটের কি খাত হিসাবে পরিচিত। এরপর পার্ট 2 পড়িয়েছিলাম বাজেট তৈরির নিয়ম। তোমাদের বইয়ে সুন্দর করে 6টা নিয়ম রয়েছে। এই নিয়মগুলো পরীক্ষায় আসলে পয়েন্ট আকারে সুন্দর করে লিখবে, এগুলো আমি আগে ক্লাসে বুঝিয়েছিলাম। এরপর তোমাদেরকে পড়িয়েছিলাম ঘাটতি বাজেট, উদ্বৃত্ত বাজেট আর হচ্ছে সুষম বাজেট। এই 3টা বাজেট সম্পর্কে পড়িয়েছি, এগুলোর সংজ্ঞা হিসাবে আসে পরীক্ষায়। সুষম বাজেট কি? সুষম বাজেট হচ্ছে আয় ও ব্যয়ের পরিমাণ সমান থাকে সেই বাজেটকে, যে বাজেটে আয় ও ব্যয়ের পরিমাণটা সমান থাকে, তাহলে এই বাজেট কি বলা হয়? সুষম বাজেট। যে বাজেটে আয়ের চেয়ে ব্যয় বেশি হয় তাকে কি বলা হয়? ঘাটতি বাজেট। যে বাজেটে আয়ের চেয়ে কি হয়? ব্যয় বেশি হলে তাকে ঘাটতি বাজেট বলা হয়। এছাড়া বাজেটে যদি আয়ের চেয়ে ব্যয়টা কম হয় সেটা হচ্ছে উদ্বৃত্ত বাজেট। উদ্বৃত্ত বাজেট হচ্ছে সবচেয়ে ভালো বাজেট। ঘাটতি বাজেট আবার কখনো কি কাম্য নাই, কারণ কি? এটা আয়ের চেয়ে ব্যয়টা বেশি হয়। এইরকম বাজেটে ঋণের বোঝা বাড়ে। আয়ের চেয়ে যেহেতু ব্যয়টা বেশি হয় সেজন্য এটা আয়ের চেয়ে ব্যয়টা বাড়ে, এই জন্য ঋণের বোঝাটাও অনেক বেশি হয়ে যায়। এরপর পার্ট 3 পড়িয়েছি সময় শক্তির ব্যবস্থাপনা, সময় তালিকার প্রয়োজনীয়তা বিবেচ্য বিষয়।
সময় তালিকার প্রয়োজনীয়তা। দৈনন্দিন জীবনে যে সময়টুকু আমরা পাই 24 ঘন্টা দিনরাত, এই সময়টুকুকে আমাদেরকে কী করতে হবে? তালিকাভুক্ত করতে হবে। অর্থাৎ কোন কাজটা আমরা আগে করব, কোন কাজটা পরে করব, সেই অনুযায়ী আমাদের কি অগ্রাধিকার ভিত্তিতে একটা তালিকা করতে হবে। তাহলে সময় তালিকার প্রয়োজন অনেক রয়েছে। সে 6টা প্রয়োজন রয়েছে, গুরুত্বপূর্ণ প্রয়োজন রয়েছে। সেগুলো কী কী? করণীয় কাজ সম্পর্কে ধারণা জন্মে, সময় মতো কাজ করার অভ্যাস হয়, সময়ের সাথে কাজের সম্পর্ক সম্বন্ধে ধারণা বাড়ে, সময়ের সাথে কাজের সম্পর্ক সম্বন্ধে কী পারে? ধারণা বাড়ে, কাজের প্রয়োজনীয় সময় সম্বন্ধে অভিজ্ঞতা হয়। কাজের প্রয়োজনীয় সময় সম্বন্ধে কি হয়? অভিজ্ঞতা হয়। অবসর বিনোদন সম্ভব হয়, কাজের দক্ষতা ও গতিশীলতা বাড়ে। এগুলো হচ্ছে সময় তালিকার প্রয়োজনীয়তা। সময় তালিকার বিবেচ্য বিষয় কি? কতগুলো বিবেচ্য বিষয় রয়েছে যেগুলো সময় তালিকা করার সময় খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কি কি? দৈনিক করণীয় কাজগুলো ঠিকভাবে করতে হবে। দৈনিক করণীয় কাজগুলো কি করতে হবে? ঠিকভাবে করতে হবে। গুরুত্ব অনুসারে কাজগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে সাজাতে হবে। অর্থাৎ গুরুত্ব অনুযায়ী কোন কাজটা আমার আগে করা দরকার, সেই কাজটা আমরা অগ্রাধিকার ভিত্তিতে আগে সাজাতে হবে। পরিবারের সদস্যদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে সময় তালিকা করা প্রয়োজন। পরিবারের সদস্যদের সাথে কি করা? আলাপ আলোচনার মাধ্যমে সময় তালিকা করা প্রয়োজন। কোনো কাজ সুষ্ঠুভাবে সম্পূর্ণ করার জন্য যতটুকু সময় প্রয়োজন সেভাবে সময় তালিকা করতে হবে। অর্থাৎ কোন কাজটা করার সময় কতটুকু সময় প্রয়োজন তার একটা তালিকা প্রণয়ন করতে হয়। পারিবারিক অবস্থা, সুযোগ সুবিধা, সদস্যদের কাজের অভ্যাস বিবেচনা করে সময় তালিকা করতে হবে। যে কাজগুলো একসাথে করলে সময় বাঁচে সেভাবে কাজের সমন্বয় করতে হবে। যে কাজগুলো একসাথে করলে অনেকটা সময় বেঁচে যায় সেভাবে কাজের সমন্বয় সমন্বয় করতে হবে। পারিবারিক কাজগুলোকে দৈনিক, সাপ্তাহিক, মাসিক হিসাবে ভাগ করতে হবে। যেসব কাজ সাপ্তাহিক বা মাসিক অথবা যেগুলো দৈনিক সময় করতে হয় সেগুলো কি দৈনিক সময় তালিকা থেকে পৃথক রাখতে হবে। সময় তালিকার কাজের সময় বিশ্রাম, ঘুম ও অবসরের ব্যবস্থা থাকতে হবে। কঠিন কাজের পর হালকা কাজ দিতে হবে। কঠিন কাজের পর কি করতে হবে? হালকা কাজ দিতে হবে। এতে ক্লান্তি দূর হয় এবং পরবর্তী কাজে উৎসাহ পাওয়া যায়। সময় তালিকা নমনীয় হতে হবে, যাদের প্রয়োজনে কিছুটা রদবদল করা যায়। সময় তালিকা কি করতে হবে? নমনীয় হতে হবে, যাতে প্রয়োজনে কিছুটা কি করা যায়? রদবদল করা যায়। এরপর সময় তালিকার বিবেচ্য বিষয় তো পড়েছি। এবার পার্ট 4, দৈনিক সময় তালিকা প্রস্তুত। অর্থাৎ দৈনিক সময় তালিকা অনুসরণ করে কাজ করলে করণীয় সব কাজ কি হবে? সঠিক সময়ে সম্পূর্ণ হবে। ফলে কাজে সফলতার আনন্দে, নতুন উদ্যমে আরও কাজ করার কি হবে? ইচ্ছা বেড়ে যায়। ছাত্র জীবনের সময় তালিকা অনুসরণ করলে সফলতা লাভ করা যায়। ছাত্র জীবনে তালিকা যদি অনুসরণ করি, সময় তালিকা, তাহলে কি জীবনে অনেক সফলতা লাভ করা যায়। প্রত্যেকের উচিত মূল্যবান সময় অপচয় না করে সময়ের কাজ সময়ে সম্পন্ন করা। এরপর পার্ট 5 পড়িয়েছি শক্তি ব্যবস্থাপনা। কীভাবে শক্তিকে ব্যবস্থাপনার অনেকগুলো সুষ্ঠু কৌশলও সম্পর্কে পড়িয়েছি। কি? দেহের সঠিক অবস্থান ও সঠিক গতি রক্ষা করে কাজ করে, কাজের সঠিক স্থান ও সঠিক সরঞ্জামের ব্যবহার করা, সঠিক পদ্ধতিতে কাজ করা, ব্যবহৃত সামগ্রী পরিবর্তন করা, উৎপাদিত সামগ্রীর মান পরিবর্তন করা। এগুলো হচ্ছে সঠিক পদ্ধতি। কি? দেহের সঠিক অবস্থান, সঠিক গতি রক্ষা করে কাজ করা, কাজের সঠিক স্থান এবং সঠিক সরঞ্জামের ব্যবহার করা, সঠিক পদ্ধতিতে কাজ করা, ব্যবহৃত সামগ্রী পরিবর্তন করা, উৎপাদিত সামগ্রীর মানটা পরিবর্তন করা। তাহলে আমাদের অধ্যায় 4টা শেষ হয়েছে। আমরা পরবর্তী অধ্যায় দ্বাদশ অধ্যায়ে চলে যাব। আমাদের দ্বাদশ অধ্যায়টা রয়েছে দ্বিতীয় মাসের পরীক্ষায়, 4র্থ অধ্যায় এবং দ্বাদশ অধ্যায়। দ্বাদশ অধ্যায় হচ্ছে নিয়মতান্ত্রিক জীবনযাপন ও খাদ্য ব্যবস্থাপনা।
আমি তোমাদেরকে স্লাইড দেখাচ্ছি। দ্বাদশ অধ্যায় হচ্ছে নিয়মতান্ত্রিক জীবনযাপন ও খাদ্য ব্যবস্থাপনা, পার্ট 1। নিয়মতান্ত্রিক জীবনযাপনটা কি একটু জেনে নিই। প্রত্যেকটি মানুষের জীবনে সুস্বাস্থ্যই হচ্ছে সকল সফলতা ও সুখের চাবিকাঠি। প্রত্যেকটা মানুষের কি জীবনে সুস্বাস্থ্য হচ্ছে, স্বাস্থ্য ভালো থাকলে সব কিছু ভালো থাকে, সকল সফলতা ও সুখের, এটা হচ্ছে সুখের চাবিকাঠি। আর সুস্বাস্থ্য রক্ষার মূল চাবিকাঠি হচ্ছে নিয়মতান্ত্রিক জীবনযাপন। এই স্বাস্থ্য যদি সুস্থ রাখতে হয় তাহলে কি করতে হবে? নিয়মতান্ত্রিক জীবনযাপন করতে হবে। তাহলে নিয়মতান্ত্রিক জীবনযাপনটা কি? প্রত্যেকটি মানুষের জীবনে সুস্বাস্থ্য হচ্ছে সকল সফলতা ও সুখের চাবিকাঠি, এবং সুস্বাস্থ্য রক্ষার মূল চাবিকাঠি হচ্ছে কি? নিয়মতান্ত্রিক জীবনযাপন। নিয়মতান্ত্রিক জীবনযাপনের গুরুত্ব কি? বিজ্ঞানের প্রসারের সাথে সাথে নগরায়নের ব্যাপক প্রসার ঘটেছে, সেই সাথে ঘটেছে আমাদের জীবনযাত্রার ব্যাপক পরিবর্তন। আমরা যন্ত্র নির্ভর প্রতিযোগিতামূলক জীবনে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে গিয়ে স্বাভাবিক সুস্থ জীবন গঠনের পথকে নিজেরাই করেছি, জটিল করছি। ফলে নানা ধরনের স্বাস্থ্যগত ঝুঁকির সম্মুখীন হচ্ছে। স্বাস্থ্যগত ঝুঁকির সম্মুখীন হচ্ছে। জীবনযাত্রার ব্যাপক পরিবর্তনের ফলে আমাদের নিয়মতান্ত্রিক জীবনের পরিবর্তে এসেছে অনিয়ম ও ঝুঁকিপূর্ণ জীবন প্রণালী। যখন তখন ফাস্টফুড গ্রহণ, পানির পরিবর্তে সফট ড্রিঙ্কস পান করা, ধূমপান করা, স্বাস্থ্যবিধি মেনে না চলা, অনেক রাত পর্যন্ত জেগে থাকা, দেরিতে ঘুম থেকে ওঠা, এক এক দিন এক এক নিয়মে জীবন পরিচালনা করা ও নির্ধারিত কোনো রুটিন মেনে না চলা, খুব বেশি টিভি দেখা বা কম্পিউটার গেমে নিজেকে অভ্যস্ত করা, সব সময় মানসিক চাপের মধ্যে থাকা, শারীরিক ব্যায়াম না করা বা পরিশ্রমের কাজ না করা, সামাজিক ও ধর্মীয় বিধিনিষেধ মেনে না চলা ইত্যাদি বিষয় নিয়মতান্ত্রিক জীবনযাপনের অন্তরায়। অর্থাৎ স্বাস্থ্য যদি ভালো রাখতে হয় তাহলে নিয়ম করে আমাদের কি চলতে হবে, নিয়মতান্ত্রিক জীবনযাপন করতে হবে। যখন তখন আমরা কি ফাস্টফুড খেতে পারবো না, পানির পরিবর্তে সফট ড্রিঙ্কস খাওয়া যাবে না, পান করা যাবে না, ধূমপান করা, স্বাস্থ্যবিধি মেনে না চলা, অনেক রাত পর্যন্ত জেগে থাকা, দেরিতে ঘুম থেকে ওঠা, এক এক দিন এক এক নিয়মে জীবন পরিচালনা করা ও নির্ধারিত কোনো রুটিন মেনে না চলা, খুব বেশি টিভি দেখা বা কম্পিউটার গেমে নিজেকে কি করা, অভ্যস্ত করা, সব সময় মানসিক চাপের মধ্যে থাকা, শারীরিক ব্যায়াম না করা বা পরিশ্রমের কাজ না করা, সামাজিক ও ধর্মীয় বিধিনিষেধ মেনে না চলা ইত্যাদি বিষয় নিয়মতান্ত্রিক জীবনযাপনের অন্তরায়, যার প্রভাবে বর্তমানে বিভিন্ন ধরনের স্বাস্থ্যগত সমস্যা, ওজনাধিক্য এবং এর প্রভাবে সৃষ্ট বিভিন্ন সমস্যা, বিশেষ করে বিভিন্ন ধরনের অসংক্রামক রোগ যেমন কি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও হৃদরোগ আমাদের দেশে ক্রমে বেড়ে চলছে। আমরা যে নিয়মতান্ত্রিক জীবনযাপন পালন করি না, সেজন্য আমাদের শরীরে বিভিন্ন অসংক্রামক রোগ সৃষ্টি হচ্ছে, দিন দিন বেড়ে চলছে। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও হৃদরোগ আমাদের দেশে ক্রমে কি হচ্ছে, বেড়ে চলেছে। স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে যারা ছোটবেলা থেকে নিয়মতান্ত্রিক জীবনযাপন অভ্যস্ত না হয়ে বিভিন্ন ধরনের অনিয়মে অভ্যস্ত হয়, তাদের ক্ষেত্রে অল্প বয়সে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও হৃদরোগ ইত্যাদি রোগগুলো কি হয়, প্রকাশ পায়। কর্মদক্ষতা কমে যায়, বার্ধক্য দ্রুত হয়। এছাড়া এই সকল রোগে দীর্ঘমেয়াদী জটিলতায় আক্রান্ত হওয়া সহ জীবনের দীর্ঘতা বা আয়ু কমে যায়। জীবনের দীর্ঘতা কি হয়ে যায়, কমে যায় ও আয়ু কমে যায়। তাই এক কথায় বলা যায় যে
সুস্বাস্থ্য রক্ষায় নিয়মতান্ত্রিক জীবনযাপনের কোনো কি নাই, বিকল্প নাই। অর্থাৎ নিয়মতান্ত্রিক জীবনযাপন করলে স্বাস্থ্য ভালো থাকবে, সকল সফলতা ও সুখের চাবিকাঠিও পাওয়া যাবে। সুস্বাস্থ্য রক্ষায় নিয়মতান্ত্রিক জীবনযাপনের কোনো কি নাই, বিকল্প নাই, অন্য বিকল্প কোনো উপায় নাই। নিয়মতান্ত্রিক জীবনযাপনের উপায় 1 নম্বর হচ্ছে বিভিন্ন উপায় রয়েছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ কিছু উপায় আমি আলোচনা করব। স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গঠন করা। স্বাস্থ্যকর নিয়মতান্ত্রিক জীবনযাপন প্রতিষ্ঠায় স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গঠন করা অত্যন্ত কি গুরুত্বপূর্ণ। সম্পূর্ণ খাদ্য গ্রহণ, খাওয়ার জন্য নির্দিষ্ট সময় মেনে চলা, পরিমিত পরিমাণে খাদ্য ও পানীয় গ্রহণ করা, ক্ষতিকর খাদ্যাভ্যাস পরিহার করা বা সঠিক ও স্বাস্থ্যসম্মত খাদ্যাভ্যাস সম্পর্কিত বিধিনিষেধ মেনে চলা, শরীরের ওজন নিয়ন্ত্রণের জন্য খাদ্য গ্রহণে সচেতন থাকা, কী কী খাদ্য গ্রহণ করতেছি সেগুলো কি সচেতন থাকা, খাদ্য সম্পর্কিত কুসংস্কারগুলো পরিহার করা ইত্যাদির মাধ্যমে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস কি করা গঠন সম্ভব। আর এর দ্বারা নিয়মতান্ত্রিক জীবনযাপন প্রতিষ্ঠিত হয়। এগুলো যদি মেনে চলা যায় তাহলে আমাদের জীবনের নিয়মতান্ত্রিক জীবনযাপনটা প্রতিষ্ঠিত করতে পারব। শিশুকাল থেকে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গঠন করা অত্যন্ত কি গুরুত্বপূর্ণ। নিয়মতান্ত্রিক জীবনযাপনের উপায়ে প্রথমটা হচ্ছে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গঠন করা। 2 নম্বর হচ্ছে নিয়মিত শারীরিক পরিশ্রম করা। নিয়মিত শারীরিক পরিশ্রম করাকে নিয়মতান্ত্রিক স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য এবং দীর্ঘ জীবন লাভের জন্য নিয়মিত শারীরিক পরিশ্রম করা বা ব্যায়াম করা অত্যন্ত কি জরুরি। ছোটবেলা থেকে যদি প্রত্যেকে নিজের প্রাত্যহিক কাজগুলো, যেমন কি নিয়মিত নিজের কাপড় কাচা, নিজের ঘর পরিষ্কার করা, আসবাব পরিষ্কার করা ইত্যাদি কাজগুলো নিজে করার অভ্যাস করা হয় এবং নিয়মিত খেলাধুলা করা হয়, তাহলে নিয়মিত শারীরিক পরিশ্রম হয়, ফলে স্বাস্থ্য কি থাকে ভালো থাকে। আর যারা নিজেদের কাজ নিজেরা করতে পারে না বা খেলাধুলা করার সুযোগ নেই, তাদের অবশ্যই কি করতে হবে, নিয়মিত ব্যায়াম করা উচিত। নিয়মিত শারীরিক পরিশ্রম করা বা ব্যায়াম শরীরে স্বাভাবিক রেখে সুস্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে। তাহলে নিয়মিত কি করতে হবে, শারীরিক পরিশ্রম করতে হবে। অর্থাৎ নিয়মতান্ত্রিক স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য এবং দীর্ঘ জীবন লাভের জন্য নিয়মিত শারীরিক পরিশ্রম করা বা ব্যায়াম করা অত্যন্ত কি জরুরি। ছোটবেলা থেকে যদি প্রত্যেকে নিজের প্রাত্যহিক কাজগুলো, যেমন কি নিয়মিত নিজের কাপড় কাচা, নিজের ঘর পরিষ্কার করা, আসবাব পরিষ্কার করা ইত্যাদি কাজগুলো নিজে করার অভ্যাস করা হয় এবং নিয়মিত খেলাধুলা করা হয়, তাহলে নিয়মিত শারীরিক পরিশ্রম হয়, তাহলে স্বাস্থ্য কি থাকে ভালো থাকবে। আর যদি এই নিজের কাজ নিজেরা করতে পারে না বা খেলাধুলা করার সুযোগ নেই, তখন তাদেরকে অবশ্যই কি করতে হবে, নিয়মিত ব্যায়াম করা উচিত। নিয়মিত শারীরিক পরিশ্রম করা বা ব্যায়াম শরীরের ওজন স্বাভাবিক রেখে সুস্বাস্থ্য বজায় রাখতে কি করে সাহায্য করে। তাহলে আজকে কি করিয়েছি, আজকে 4র্থ অধ্যায়টা শেষ করলাম। পার্ট 1, 2, 3, 4, 5 পর্যন্ত করিয়েছি। বাজেটের খাত, বাজেট তৈরির নিয়ম, বাজেটের প্রয়োজনীয়তা, শক্তি ব্যবস্থাপনা, সময় তালিকার করার সময় বিবেচ্য বিষয়গুলো আলোচনা করেছি। তারপর আমরা দ্বাদশ অধ্যায়ে চলে আসলাম। দ্বাদশ অধ্যায় হচ্ছে নিয়মতান্ত্রিক জীবনযাপন ও খাদ্য ব্যবস্থাপনা। নিয়মতান্ত্রিক জীবনযাপন কাকে বলে শিখলাম। এরপর নিয়মতান্ত্রিক জীবনযাপনের গুরুত্বটা কি সেটা আলোচনা করলাম। নিয়মতান্ত্রিক জীবনযাপন কাকে বলে, প্রত্যেকটি মানুষের জীবনে সুস্বাস্থ্য হচ্ছে সকল সফলতা ও সুখের চাবিকাঠি। সুস্বাস্থ্য রক্ষার মূল চাবিকাঠি হচ্ছে কি নিয়মতান্ত্রিক জীবনযাপন। এরপর গুরুত্ব সম্পর্কে আমরা জেনেছি, নিয়মতান্ত্রিক জীবনযাপনের উপায় সম্পর্কে জেনেছি, উপায় কি আছে, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গঠন করা এই সম্পর্কে আলোচনা করলাম। তারপর 2 নম্বর হচ্ছে নিয়মিত শারীরিক পরিশ্রম করা বা ব্যায়াম করা। 3 নম্বর হচ্ছে ঘুমের সময় ও জেগে ওঠার সময় মেনে চলা, ওঠার সময়টা মেনে চলা। মানসিক চাপ নিয়ন্ত্রণ করা,
যথাযথ সময় পরিকল্পনা করা ও নিজেকে অভ্যস্ত করা, ধূমপান বর্জন করা, ধর্মীয় ও সামাজিক বিধিনিষেধ মেনে চলা, এরপর নিজস্ব নিয়মাবর্তিতা প্রতিষ্ঠিত করা ও মেনে চলা। তাহলে আজকে পড়া এতটুকুই। আগামী সপ্তাহে অবশ্যই তোমরা ক্লাসে জয়েন করবে, ভালো থাকবে, বাসায় থাকবে। ইনশাল্লাহ আগামী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।